ওই চাউল পুরা নইলে ভাতে বাড়ে, এটা সবাই কয় চাউল পুরা নইলে ভাতে বাড়ে। আর আমি বলি যে বউ পুরা নইলে ওজনে বাড়ে। আমি আসলে এমন সময় পার করছি, আমার পরিবারের মানুষের কথা শুনছি আর চোখের পানি ভাতের মধ্যে পড়ছে, ভাত খাইছি। আমাকে এমনভাবে বলা হইতো যে কি শুরু করছস এগুলা কি তোর কোনো কাজ নাকি, তুই ভবিষ্যতের জন্য কিছু কর, ভালো কিছু কর। হ্যাঁ, আবার একটা সময় এমনভাবে কইতো যে ভাত খাস লজ্জা করে না, কোনো কাজ কাম ছাড়া ভাত খাচ্ছিস। আস্তে আস্তে আপনার সাথে কথা হয়েছিল যে লাকসামে আপনি টিম করবেন বা লাকসামের কিছু ব্যক্তিকে প্রায়োরিটি দিবেন, সেটা আসলে কি খুব আর্লি হবে না? অনেকেরই কিউরিসিটি আপনাকে নিয়ে যে আপনার আসলে শৈশবটা কোথায় কেটেছে বা আপনার বসবাসটা মূলত কোথায়। আর আমাদের বয়সটা এমন ছিল যে নিব্বির মতনই ছিল, কেউ বিশ্বাস করতো না যে আমরা হাজব্যান্ড। হুট করে আসলে ঢাকার মতো একটা জায়গা থেকে, রাজধানী থেকে লাকসাম, এমনকি আপনি এখানে সেটেল হতে চাচ্ছেন এবং লাকসামের জন্য কিছু করতে চাচ্ছেন, এই সিদ্ধান্ত আসলে? ওনার একটা কথা আমার ইগোতে লাগে, ওই ইগোর বশত আর কি আজকের জীবন মাহমুদ হওয়া। আমার আসলে ইচ্ছা ছিল না। যে লাকসাম কোন জায়গায়, ঠিক লোকেশনটা কোথায়? যে জীবন মাহমুদ আর মুস্কান মাহমুদ তাদের সমালোচনা খুবই কম, নাই বলা চলে, নাই। গ্যান্ডারি যতই মজবুত আর শক্ত হোক না কেন, ও মেশিনের ভিতরে দিলেই রস বাইরে যায়। এখানে বাচ্চাদের কিছুই বোঝার নাই, বাচ্চা গ্যান্ডারি বসবে। আর যে বাচ্চা বসবে এটা গ্যান্ডারি বদলায় অন্য কিছু কইছি, সে বাচ্চা না, সে বাচ্চার বাপ হয়ে গেছে। বরিশালের ভাষায় শেষ পর্যন্ত একটা ডায়লগ যদি দেই, পানির এক একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। পানি যখন আকাশ থেকে পড়ে তখন সেটা ম্যাগ হয়ে যায়, যখন চোখ থেকে পড়ে তখন সেটা দুঃখ হয়ে যায়, আর যখন নিচ থেকে পড়ে তখন খানদান বড় হয়ে যায়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাক্টলাইন ভিডির নতুন একটি অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জীবন মাহমুদ। আমাদের সাথে আছেন, আড্ডা হবে জীবন মাহমুদের সাথে, গল্প হবে, জানবো তার অতীত, ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা জানি আপনারা মুখেই আছেন জীবন মাহমুদের মতো একজন ব্যক্তির বর্তমান অবস্থা কীভাবে হয়েছে, কোথায় থেকে বর্তমানে যেই অবস্থানে আছে, অনেকের স্বপ্ন এই অবস্থানটা তৈরি করা। জীবন মাহমুদের সাথে আমরা কথা বলবো, জানবো এই বিষয়গুলো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টা দিচ্ছেন আমাদেরকে। প্রথমত জানতে চাইবো যে বর্তমানের কাজকর্ম কেমন চলছে, জীবন কেমন যাচ্ছে? বর্তমানে কাজ কাম একটু কম চলতেছে, ভিডিওগ্রাফির কাজ একটু কম করতেছি। কারণ হচ্ছে আলাদা একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার কারণে ওইভাবে আর কি ভিডিওগ্রাফি করা হচ্ছে না প্রায় গত 8 মাস যাবত। তো অনেকেই বলে ভাই আপনার ভিডিও পাচ্ছি না, তো তাদেরকে বলতে চাচ্ছি এখন থেকে রেগুলার বেসিস ভিডিও আসবে। আর যেই ব্যস্ততাগুলো ছিল সেগুলো কাটায় উঠছি, এখন নিয়মিতই আপনাদের জন্য ভিডিও বানাবো। আর আজকে প্রথম ভিডিওটাই শুরু করলাম ফ্যাক্টলাইন ভিডিওর মাধ্যমে। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনেকেরই কিউরিসিটি আপনাকে নিয়ে যে আপনার আসলে শৈশবটা কোথায় কেটেছে বা আপনার বসবাসটা মূলত কোথায়, আপনার হচ্ছে যে পৈতৃক যে আসলে অবস্থান। এইটা কুমিল্লার সবার মধ্যেই কোইন্সিডেন্স কাজ করতেছে যে আসলে আমার থাকা কোথায়, বড় হওয়া কোথায়। তো আজকে A to Z এই নিউজের মাধ্যমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি আসলে জন্মস্থান বরিশালের, ওইখানে আমার নানা বাড়ি, সেখানে আসলে আমার নানা বাড়িতে জন্মস্থান, ওখানে জন্ম হয়েছে। তারপরে আমি কুমিল্লাতে চলে আসি, তখন আমার বয়স 3 বছর ছিল। মোটামুটি তখন 2 বছরের মতো কুমিল্লাতে ছিলাম। তারপরে আবার চলে যাই ঢাকায়, ঢাকার কেরানীগঞ্জে, ওইখানে বেড়ে ওঠা, বড় হওয়া, এবং কি বলা চলে যে আজকের এই জীবন মাহমুদ হয়ে ওঠা, ওইখানেই সবটা। আর আজকে প্রায় কত 29-30 বছর বয়সে আবার চলে আসছি কুমিল্লাতে। আমার আসলে কুমিল্লাতে থাকা হয় না, এটা আমার দাদা বাড়ি। এখানে আমার বাবা অনেক ছোটোবেলায় এখান থেকে ঢাকায় চলে যায়। তো বাবা অনেক ছোটোবেলায় এখান থেকে যাওয়ার পরে ওইভাবে উনি আর আসতে চাইতো না, ইভেন্ট এখন পর্যন্ত আসে নাই। আমি বারবার কুমিল্লায় চলে আসতাম, কারণ কেন জানো এই জায়গার প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে। আর এখন একবারেই কুমিল্লাতে থাকার জন্য চলে আসছি। লাকসামের মানুষের অনেকের প্রশ্ন যে লাকসাম কোন জায়গায়, ঠিক লোকেশনটা কোথায়? যে আসলে লাকসামের হলুদিয়া, মুজাফফরগঞ্জ থেকে একটুখানি ভিতরে হলুদিয়া, বামনটা আমার গ্রামের নাম। আমার আসলে বলা চলে অনেক বড় একটা গোষ্ঠী। আমার আপন কোনো চাচা নাই, কিন্তু আমার 4-4.5 হাজার চাচাতো ভাই। আমার আপন কোনো চাচা নাই, কিন্তু 4-4.5 হাজার চাচাতো ভাই। অনেক চাচাতো ভাই হয়তো বা আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ভালো করে বুঝবেন। অনেকে দেশে আছেন, অনেকে প্রবাসে আছেন, অনেকে বিদেশে একদম সেটেল হয়ে গেছেন। তো আমি ভাবতেছি যে আসলে আমার দেশের মাটিতে কিছু করা যাক, তাই ফেরত আসা। জীবন মাহমুদকে নিয়ে অনেক প্রশ্ন যে আসলে জন্মের পর যখন মোটামুটি বুঝের হয়েছে, তখন জীবন মাহমুদের আসলে স্বপ্ন কি ছিল, এই জগতে আসার কোনো চিন্তা ভাবনা ছিল? না না, আমার আসলে ভিডিওগ্রাফিতে আসার কোনো ইচ্ছা ছিল না। আমি প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার, আমি আসলে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই কিছু একটা করতে। তো একটা মাথামোটা বন্ধুর সাথে একসময় এটা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়, ভিডিওগ্রাফি নিয়ে, মানে শখের বশত এটা করা।
তো ওইটায় কথা কাটাকাটি হওয়াতে ওনার একটা কথা আমার ইগোতে লাগে, ওই ইগোর বশত আর কি আজকের জীবন মাহমুদ হওয়া। আমার আসলে ইচ্ছা ছিল না, তবে আজকের যে জায়গায় আসছি অনেকের ভালোবাসা অর্জন করছি। অনেকেই আমারে দেখলে আসলে আমার ডায়লগগুলো আগে বলে যে ভাই মেয়েদেরকে বিশ্বাস করা, আর কি জানো পরের লাইনটা হচ্ছে পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানো, একই কথা। আচ্ছা, অনেকের আসলে প্রশ্ন থাকে বা থাকতে পারে জীবন মাহমুদের শিক্ষাগত যোগ্যতা কেমন, এমনকি কোন কোন প্রতিষ্ঠানগুলো ফিরিয়ে এসেছে? আমি আসলে শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে আমি এসএসসি দেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমার বরিশাল বিএম কলেজে এই লেখাপড়া হয়েছে। ওইখানে আসলে বিএম কলেজের অপর পাশে কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল, ওখানে প্রাইমারি লেখাপড়া শেষ করে ঢাকা আসছি। অনেকেই হয়তো চিনে থাকবেন ওই জায়গায়। তো ওই পর থেকে যখন ভিডিওগ্রাফিতে জড়ায় পড়ছি, তারপর আর লেখাপড়া আগানো হয় না। বর্তমানের এই অবস্থানে আসতে আসলে জীবন মাহমুদ কতটা স্ট্রাগল করেছে, কতটা হচ্ছে যে আপনার এই কঠিন সময় পার করে এখান পর্যন্ত এসেছে? ভয়ঙ্কর কিছু স্ট্রাগল করে আসতে হয়েছে এই জায়গাটায়। আসলে এই জায়গাটা অনেকে হুট করে ভাইরাল হয়, মাঝে মধ্যেই দেখা যায় যে কিছু মানুষ ভাইরাল হয়ে যায় সামান্য কিছু রিজন, কিছু একটা লাইন। ওই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল কি জানো, রাগ করলা, এই রাগ করলা, তো এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আবার চলে যায়। কিন্তু কন্টিনিউয়াস মানুষের মনের মধ্যে গেঁথে থাকা এই জায়গাটা তৈরি করাটা অনেক কষ্টের একটা বিষয়। আমি আসলে এমনও সময় পার করছি, আমার পরিবারের মানুষের কথা শুনছি আর চোখের পানি ভাতের মধ্যে পড়ছে, ভাত খাইছি। আমাকে এমনভাবে বলা হইতো যে কি শুরু করছো এগুলা কি তোর কোনো কাজ নাকি, তুই ভবিষ্যতের জন্য কিছু কর, ভালো কিছু কর। আবার একটা সময় এমনভাবে কইতো যে ভাত খাস, লজ্জা করে না, কোনো কাজ কাম ছাড়া ভাত খাচ্ছিস, কিছু করে খা। আর আজকের ডেটে এসে বাবু কই জড়াই ধরে সবাই আর কি। কত বছর এই লাইনে আছেন? আজকে 8 বছর রানিং। 8 বছর। হ্যাঁ, আমি 2018-19 থেকেই এই শুরু করছি, আজকের ডেট পর্যন্ত চলতেছে। আশা করি আমার আসলে কারোর সাথে ডিস্টেন্স নাই, আমি দূরত্ব বা পার্থক্য এরকম কোনো কিছুই নাই। সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমার সাথে শুরু থেকে যাদের সাথে কাজ হয়েছে তাদের থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত যাদের সাথে কাজ করতেছি সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক। আমার সাথে কারোর সাথে মুখ কালাকালা নেই। পাশাপাশি হৃদয়ের কথা যদি বলি, যেহেতু কুমিল্লাতে আছি, হালকা ওয়াশ ওর পেজের নাম, তো ও মোটামুটি ভালো করতো একটা সময়। এখন আবার ব্যবসা বাণিজ্য নিয়ে হয়তো একটু ব্যস্ত আছে, যার কারণে করতেছে না। একটা সময় ভালো করতো, যখন আমার সাথে কাজ করতো তখন ওর অভিনয় স্কেল A to Z সব কিছু ভালো ছিল। পরবর্তীতে ব্লগিংয়ে যাওয়ার পরে ওটা আমি আর বলতে পারি না আসলে কতটুকু কি আগাইছে। এখন জানি যে ব্যবসা করতেছে। ভাবির সাথে আসলে প্রথম হচ্ছে গিয়ে ওনার সাথে আমার প্রথমে কাজ পড়ে একটা, উনি খুব ছোট ছিল, বাচ্চা মানুষ। তো ওনার আম্মুর খুব শখ ছিল ওনার মেয়েটা একটু নাটকে কাজ করবে। তা আমার একটা নাটকের শুটিংয়ের কাজ ছিল হচ্ছে গিয়ে গাজীপুরে ওই জায়গায় শ্যুট করতেছিলাম। তো ও বাচ্চা ক্যারেক্টারের জন্য আসছিল। তো সেই থেকে দেখলাম যে না, মেয়েটা একটু কিউট, পাশাপাশি হচ্ছে গিয়ে হ্যাঁ কাজের প্রতি একটা আগ্রহ আছে অন্যরকম। তো সেই থেকে আমার সাথে কাজে নেয়া, তো কাজ চলতেছিল। একটা সময়ে যে কোনো কারণবশত, অনেকেই জানে সেই বিষয়টা, আমরা বিয়ে করে নেই। তো আমাদের পূর্বেও পেশা ছিল কন্টেন্ট ক্রিয়েশন, এখনও পেশা কন্টেন্ট ক্রিয়েশন, আমরা দুজন একসাথেই কাজ করি। এই যে হিউজ পরিমাণ কন্টেন্ট জীবন মাহমুদ সার্চ করলে অসংখ্য ভিডিও ফুটেজ পাওয়া যায়, আসলে এই ভিডিওর ক্ষেত্রে ব্যাড কমেন্ট তো অবশ্যই আসে, নানান আলোচনা সমালোচনা হয়, এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করে? বিষয়বস্তু হচ্ছে গিয়ে ব্যাড কমেন্ট আমার ক্ষেত্রে একটু কমই আসছে। আমার জীবনে আমি ব্যাড কমেন্টের সম্মুখীন খুব কম হয়েছি। একটা সময় আবার হইতাম যখন রানিংটা ছিল। আর ব্যাড কমেন্ট তারাই করে যারা আপনার জায়গায় কখনো আসতে পারবে না, তখন তারা আপনারা নিয়ে সমালোচনা করবে আর কি। বিশেষ করে হচ্ছে কি সমালোচনা ছাড়া কোনো কিছুই হয় না, সমালোচনা থাকতেই হবে। আর আমি এটার আসলে কখনো আঘাতের মতো করে দেখতাম না। অনেক আছে না যে একটা বাজে কমেন্ট, সে কি কইলো, আমি আর এর করবো না, তা আমি ওই রিয়্যাক্টের ভিতরে কখনোই যাইতাম না। আমি সবসময় সাইলেন্স মোডে থাকতাম। আর অনেকেই জানে থাকবেন যে আমাদের বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আল্লাহর রহমতে আমি ভাই খুব অনেস্টলি কাজ করার চেষ্টা করি। আমি পার্সোনাল কোনো কিছু ইস্যু করে আসলে কোনো কন্টেন্ট বানাই না। আমার কন্টেন্টগুলো একটু আলাদা রকম হয়। এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক করে বানানোর চেষ্টা করি। ডাবল মিনিং হয় মাঝে মধ্যে, অনেকেই বলে যে ভাই আপনার কথাগুলো একটু ডাবল মিনিং হয়। ডাবল মিনিং কথাগুলো সেই বুঝতে পারবে যার বয়স 18 পার হয়েছে। আর যারা বাচ্চা তারা তো আসলে এটা বুঝতে পারবে না। স্বাভাবিক অর্থে যদি এই কথা বলি যে গ্যান্ডারি যতই মজবুত আর শক্ত হোক না কেন, ও মেশিনের বিটে দিলেই রস বাইরে যায়। এখানে বাচ্চাদের কিছুই বোঝার নাই, বাচ্চা গ্যান্ডারি বুঝবে। আর যে বাচ্চা বুঝবে এটা গ্যান্ডারি বদলায় অন্য কিছু কইছি, সে বাচ্চা না, সে বাচ্চার বাপ হয়ে গেছে। তো সে বাচ্চার বাপ হয়ে গেছে। তো চলতেছে টুকটাক আপনাদের ভালোবাসা নিয়ে। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বেঁচে থাকতে চাই আমার কন্টেন্টের মাধ্যমে, আমার কোনো সমালোচনা দিয়ে না।
মানুষের অনেকের প্রশ্ন বা আমার নিজেরও একটা প্রশ্ন যে জীবন মাহমুদ যখন কথা বলে সেক্ষেত্রে কিছু বরিশালের যেই আঞ্চলিকতা আসে, এমনকি বরিশালকে আসলে আসলে জীবন মাহমুদ কতটা ভালোবাসে বা বরিশাল আঞ্চলিকতার কারণটা বরিশালরে আমি অনেক ভালোবাসি, আর বিশেষ করে আমার লেখাপড়ার সময়টা পাশাপাশি একটা ছোট একটা টাইম, ছোট বললে ভুল হবে, প্রায় 5-7 বছরের একটা টাইম কাটছে বরিশালে। বরিশালের প্রতি একটা ভালোবাসা কাজ করে অন্যরকম। আমার নানা বাড়ি সেখানে, নানু বাড়িতে আসলে অনেকটা সময় পার করছি, যার কারণে, এবং আমার মা বরিশালের ভাষায় কথা বলে। হ্যাঁ, ঢাকা শহরে আমরা এত বছর ধরে আছি, উনি বরিশালের কথাই বলে। তো আমি আসলে বরিশাল, মাদারীপুর এইসব আঞ্চলিক ভাষাগুলোর মিক্স করে একটা ভাষা বানিয়ে ফেলাইছি। আমার এই ভাষার ভিতরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা পাওয়া যায়, বরিশালের ভাষা পাওয়া যায়, ঢাকার ভাষা পাওয়া যায়, কেরানীগঞ্জ, অনেক জায়গার ভাষা মিক্স করে আমি একটা ভাষা বানিয়ে ফেলেছি। এটা আমার নিজস্ব ভাষা হয়ে গেছে। বরিশালের যদি একটা ডায়লগ শুনতে চাই ফুল বরিশালের ভাষায়। ফুল বরিশালের ভাষায় কি কমু দাদু, ওই গেছিলাম একদিন ওই বিউটি পার্লারে বউ লইয়া, মানে বউ লইজন বিউটি পার্লারে গেছি, বিউটি পার্লারের সামনে একটা মহিলা বসে বসে ভিক্ষা করতে আসতো। আমি ওনারে কইলাম যে চাচি, আপনি যে এই জায়গার মধ্যে বইয়ে খরাত করেন, তো আপনি কি কোনো দিন ওই বিউটি পার্লারের মধ্যে যান নাই? কয় বাবু, ওর মধ্যে আমি কোনো দিন যাই নাই, আর দোয়া করি আল্লাহ যেন কোনো দিন আমার না নেয়। জিগাইলাম, হ্যাঁ কাকি আপনি রয়েছি কি, আপনি ওনে যাইতে আপনার তো ভয় পাচ্ছেন কিসের জন্য? কয় বাবু, ওই বিউটি পার্লারের ভিতরে এই পর্যন্ত যে কয়টা মাতারির আমি ঢুকতে দেখছি, আজ পর্যন্ত কেউ ফেরত আয় না। বাড়িতে জোস ছিল। আরেকটা বিষয় আছে, জীবনের প্রথম শুরুটা হয়তো টিকটক বা লাইকি দিয়ে হয়তো না, আমার শুরুটাই ছিল ইউটিউবে। ইউটিউবে আমি প্রায় মোটামুটি কত 8-9 মাস গাদার খাটনি খাটছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো তারপরে আমারে লাইকিতে ভিডিও বানাইতে বলা হয়। একটা সময় লাইকি খুব জনপ্রিয় ছিল বাংলাদেশে, তো পরবর্তীতে লাইকি অনেক অশ্লীলতার জন্য বা বাজে কন্টেন্টের জন্য ওটা এখন বলা চলে বাংলাদেশে তেমন একটা চলে না, তবে এখন ভালো হয়েছে প্ল্যাটফর্মটা। তো ওইখানে অনেক দুর্নীতি চলতো, আমার অনেক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাইতো। তো তারপরে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, বললে সমস্যা নেই, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, বর্তমানে প্রাক্তন হয়ে গেছে। সে আমার একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দেয়। তো আমি ভদ্রমহিলার নাম না বলি, উনি অবশ্যই ইতালি থাকে। তো আমার একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দেয়, সেই টিকটক অ্যাকাউন্টে যাত্রা শুরু করি। আজকের ডেট পর্যন্ত তার ওই টিকটক অ্যাকাউন্ট আছে, মোটামুটি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট। তারপরে ইউটিউব পাশাপাশি অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে, আল্লাহর রহমত আজকের দিনে সব প্ল্যাটফর্মে আমার ভিডিও চলে টুকটাক। সেই রকম। ভাবির সাথেও কথা বলবো আপনার সাথে। আসলে সর্বশেষ কথা বলতে চাই যে আপনার এই অবস্থানে আসা কেউ যদি নতুন যারা এই অবস্থান তৈরি করতে চায়, বর্তমান প্রজন্ম কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহ বেশি, অনেক আগ্রহ। তাদের জন্য মেসেজটা কি থাকবে, পরামর্শ কি থাকবে আয়ের না, এই লাইনে? আইসেন না এই লাইনে ভাই প্লিজ। কারণ হচ্ছে কি, আপনার যদি পর্যাপ্ত প্রতিভা না থাকে, কারণ শখ সবার থাকতে পারে, শখের বিষয় একটা, আর হচ্ছে গিয়ে প্রফেশনের বিষয় একটা। আপনার যদি যথেষ্ট প্রতিভা না থাকে, তাহলে দয়া করে আইসেন না। কারণ এখানে আসলে আপনার পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সব দিক থেকে আপনি খুব ভয়ঙ্করভাবে কথা শুনতে হবে এবং লাঞ্ছিত হতে হবে ভাই। এটা যদি সহ্য করতে পারেন তাহলে আসতে পারেন, আর নাহলে আইসেন না প্লিজ। এই যে লাকসামের, বিশেষ করে বর্তমানে লাকসাম আছেন, লাকসামের হিউজ পরিমাণ মানুষ আপনাকে দেখছে, আপনার ভিডিও দেখবে, লাকসামের মানুষের জন্য আপনার পক্ষ থেকে মেসেজ কি থাকবে? লাকসামের মানুষের জন্য আমার মেসেজ থাকবে এটাই, যে আমি আপনাদের অনেক ভালোবাসি, দূর থেকেও ভালোবাসতাম। আমার আসলে কুমিল্লার প্রতি ভালোবাসাটা ছোটোবেলা থেকেই থাকতো, এখনও আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ এটা আমার মাতৃভূমি বলা চলে। আমার এই জায়গার ভিতরে হয়তো দাফন হবে, এটা একটা ইমোশনের মতো করে আমার কাজ করে। সো আপনাদের প্রতি ভালোবাসা থাকবে এবং সবাইকে রিকোয়েস্ট করব যেন ভালো কন্টেন্টের দিকে মনোযোগ দিবেন, সবাই ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং ভালো কন্টেন্টকে প্রমোট করবেন। যা তা প্রমোট করে অযথা আসলে প্ল্যাটফর্ম নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের সাথে বাইরের অর্ধাঙ্গিনী আছেন, জীবনসঙ্গী আছেন এই মুহূর্তে। আর শুধু জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার যেমন, কর্মের পার্টনারও তেমন। এ টু জেড প্রত্যেকটা কাজে আমরা কিন্তু ওনাকেই দেখি। সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাই কিন্তু ভাবিকে যথেষ্ট পরিমাণ ভালোবাসার কারণে প্রত্যেকটা সেক্টরে আমি যতটুকু দেখেছি বা জেনেছি আপনাকেই রাখে। বাই তো চাইলে অন্য অন্য আর্টিস্টে রাখতে পারতো, এটা স্বাভাবিক, কিন্তু ভাই কিন্তু আপনাকে রাখছে। সো আপনার সাথে কথা হবে, অনেক কিছু জানার আছে। প্রথমে আসলে আপনার কাছে জানা যে আপনার ছোটবেলা থেকে কি এই ধরনের স্বপ্ন ছিল কি না, এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসা, শর্ট ফিল্ম ভিডিও তৈরি করা? না, এটা এরকম স্বপ্ন ছিল না, এটা হুট করে আর কি আসা। আপনার হ্যাঁ, আমার পারিবারিকভাবে আম্মু নিয়ে এসেছে, তার স্বপ্ন আর কি। তার স্বপ্ন যে আমি বড় একটা নায়িকা হবো, খুব বড় সেলিব্রিটি হবো। তো প্রথম আইসায় ওনার সাথে আমার কাজ আর কি। কাজ এবং কাজ করতে করতে এক সময় হ্যাঁ, লাইফে পার্টনার হয়ে যাওয়া, তারপর বিয়ে, হাজব্যান্ড ওয়াইফ। এক সময় মানে আমাদের ইচ্ছে ছিল জুটি হিসেবে কাজ করা, এখনও করছি তা। জুটিতে এখন একদম লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য জুটি হয়ে গেছে। আপনার প্রশ্ন থাকবে আপনার কাছে আসলে আপনার জন্মস্থানটা এবং কি বর্তমানে
বর্তমানে কুমিল্লা আছে, আর আমার জন্মস্থান হচ্ছে পুরান ঢাকা। পুরান ঢাকা। হ্যাঁ, পুরান ঢাকা ওয়ারি। পুরান ঢাকাতে আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে লাইফ কেমন ছিল? লাইফে মানে কন্টেন্ট ক্রিয়েশন আসার আগে আমি স্টাডি করতাম, পড়াশোনা করতাম, বাচ্চা ছিলাম তো স্কুলে পড়াশোনা করতাম। তারপর কন্টেন্ট ক্রিয়েশন আসার পর তখনও পড়াশোনা করতাম। এখন তো বিবাহিত হয়ে গেছি। এখন তো আর পড়াশোনা করার সুযোগ নেই। সুযোগ নেই তাও নাই বলা চলে, সুযোগ আছে কিন্তু এটা একটা ইচ্ছার ইচ্ছার ব্যাপার আছে। ইচ্ছার ব্যাপার আছে। পড়াশোনা আসলে কতটুকু করেছেন? এসএসসি কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো আর পড়াশোনার প্রতি কোনো ঝোঁক নেই। না, এখন আর ইচ্ছে নেই জীবন পড়াশোনা। মাহমুদ আসলে লাইফ পার্টনার হিসেবে কেমন? ইজ বেস্ট। শুধু বেস্ট? বেস্ট অনেক। অল বেস্ট? অল বেস্ট। বেস্ট বলতে একটাই, বেস্ট অল বেস্ট। এটা এটা একদম আসলে খুবই খারাপ লাগে, বেশিরভাগ দেখি ওই যে জুটিদের মানে বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বেশি কম ক্যাচাল ঘরের মধ্যে মানে কন্ট্রোভার্সিতে তারা বেশি ইচ্ছা করে আসতে চায়। বেশি মারামারি করলেও মারামারি সেটা করলেও সেটা লাইভে এসে করে লাইভে দেখ এসে আমারে বলে। মারছে রে, আমার থোত মারছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি বলা চলে জীবন মাহমুদ আর মুস্কান মাহমুদ তাদের সমালোচনা খুবই কম, নাই বলা চলে, নাই। কন্টেন্ট নিয়ে আমরা মানুষের সামনে কন্টেন্ট না, কন্টেন্ট নিয়ে সামনে আসি, কন্ট্রোভার্সি। কন্টেন্ট ক্রিয়েশনের কারণে নানান জায়গায় যেতে হয়, নানা স্পটে ঘুরতে হয়। আসলে এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে কখনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা হ্যারেস আমার জীবনে তেমন একটা আসে নাই, কিন্তু ছোটোখাটো কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে বলার মতো না, ওটি সামান্য কিছু, এটা সবার জীবনেই ঘটে। কিন্তু আমার সবচাইতে বড় একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে পুবাইলে একটা ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে শুটিং করাকালীন অবস্থায়। তো আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ওইখানের যারা ছিল তারা বলতেছে না আপনারা হাজব্যান্ড ওয়াইফ বলে আপনাদের কাবিননামা দেখান। তো এখন কাবিননামা বলতে আদৌ কোথাও কোনো জায়গায় জিজ্ঞেস করে না, কারণ পুরো বাংলাদেশ জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। জানে প্লাস না, ওইখানে হ্যাঁ ওইখানে একটু কি মানে একটু রেট পড়ে বেশি আর কি হ্যাঁ হ্যাঁ, ওখানে। তো তারপরে আমরা আর কি বললাম আচ্ছা ঠিক আছে কাবিননামা দেখাচ্ছি। তো কাবিননামা আনতে হয়, এই প্রথম একটা জায়গার ভিতরে যে আমাদের কাবিননামা দেখে প্রমাণ করতে হয়েছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এরকম এমনিতে কোনো ঝামেলা ছিল এমনি না। ঝামেলা না, ওটার জন্য ওটা আসলে ভালো। ওটা ভালো, কারণ অনেক ওটা best, জায়গায় অনেক। দেখা গেল কি ওই যে কি কয় নিব্বা নিব্বিরা যায় জামাই বউর পরিচয় দিয়ে তারপরে হোটেল ভাড়া নেয়, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটায়, সেক্ষেত্রে এটা আমি মনে করি ভালো। আর আমাদের বয়সটা এমন ছিল যে নিব্বা নিব্বির মতনই ছিল, কেউ বিশ্বাস করতো না যে আমরা হাজব্যান্ড বিভিন্ন এখনো কেউ এখনো বলে। হ্যাঁ সেটাই। তবে আমাদের দুজনের বিয়ে করা নিয়ে আমরা দুজন যে এক হয়েছি এটা অনেক যুদ্ধের মাধ্যমে, কারণ হচ্ছে কি এটার জন্য আমাকে 1 মাস 3 দিন জেল খাটতে হয়েছিল ওরে বিয়ে করার জন্য, পাশাপাশি ওরও সেফ কাস্টডিতে থাকতে হয়েছিল 2 মাস, কারণ পারিবারিকভাবে এটা মেনে নেওয়া হয় না, ঝামেলা ছিল আর কি। ঝামেলা ছিল, যার কারণে আর কি অনেক যুদ্ধ করে আমরা এক হয়েছি। পারিবারিকভাবে সেটেল। এখন সবকিছু ওকে, এখন সব অল ওভার। জানতে চাইবো যে জীবন মাহমুদের ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। ফিউচার প্ল্যান বলতে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক স্বপ্ন আছে সামনে, আরও বড় পর্দায়ও কাজ করতে চাই, নাটকের পর্দায়। যদিও মুভিতে অনেকে বলে যে ভাই আপনারা কি একটা সময় মুভিতে যাবেন, এটা আর কি মানুষের বলার ইয়া থাকে, তবে আমার ইচ্ছা নাই। নাটক নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তবে সেটা শুধুমাত্র আমার নিজস্ব নিজেদের কাজের, হ্যাঁ। নিজস্ব প্ল্যাটফর্মে, আদার্স না। আমারও সেম এরকম। জীবন মাহমুদকে নিয়ে আসলে আপনার পরিকল্পনা কি? ওর সাথে সারা জীবন কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করা, সারা জীবন ওর সাথে থাকা, এটা আমার। চিন্তা ভাবনা করবে সামনে 2 বছর পর একটা বিয়ে শাদী করাই দেবো, পরিকল্পনা এরকম থাকার কথা না, কয় জীবন ঠিক আছে। তোমার পরিকল্পনা কি এটাই? না, আমার পরিকল্পনা যেটা সেটা তো বললামই। না না, আমার যে সেম, আমি সারা জীবন তোমাকে নিয়ে থাকবো। একটা তুমি পরিকল্পনা কাকে নিয়ে- করো যে 2 বছর পর একটা ভালো মাইয়া দিয়ে বিয়ে করাই দেবা, এখন এরকম করলে তুমি না যদি হয়তো। চাও 2 বছর পর যদি তুমি চাও যে অন্য মেয়ের সাথে বিয়ে টিয়ে করবা, আরেকটা মেয়েকে, যেহেতু আমার বয়স হয়ে গেছে, viral আরেকটা হইলাম, মেয়েকে সমস্যা চুটি করবা, কোথায়? একটু viral। সমস্যা কোথায়? এখন তুমি কন্টেন্ট থেকে কন্ট্রোভার্সি চলে গেলে তুমি যাও, সমস্যা নেই, আমি লাইভে যেয়ে বলবো দেখো আমার হাজবেন্ড বিয়ে করতেছে দেখো। না, আমরা সেটা চাচ্ছি না, আমরা আপনাদের যেরকম ভালোবাসা নিয়ে এখন পর্যন্ত টিকে আছি, যতদিন বেঁচে থাকবো আশা করি মান সম্মান বজায় রেখেই থাকবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনাদের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হওয়া একটা ভিডিওর ডায়লগ যদি সবচাইতে বেশি ভিউওয়ালা ভিডিও বলতে গেলে অনেক ভিডিওই ভিউ হয়েছে। অনেক ভিডিও। হ্যাঁ, এখন দেখা গেল কন্টেন্ট আমাদের সবচাইতে বেশি ভিউ হয়েছিল একটা, ডায়লগটা আপনার সবচেয়ে বেশি পরিচিত এবং কি প্রত্যেকের মুখে মুখে এরকম একটা। ওই চাউল পুরা নইলে ভাতে বাড়ে, এটা সবাই কয় চাউল পুরা নইলে ভাতে বাড়ে, আর আমি বলি যে বউ পুরা নইলে ওজনে বাড়ে। এটার কারণ কি? এটার কারণ বলতে গেলে আমি কারণ জানি না, কিন্তু এটা বাস্তব কথা। আমার বউ আগেও আপনারা দেখছেন যে উনি কেমন ছিল,
কিন্তু বিয়ের পরে আবার কেমন হয়েছে সেটা আপনারা দেখতেছেন তো। অবভিয়াসলি আমাকে সুন্দরী বলবে, কারণ বিয়ের আগে আমি অনেক চিকন ছিলাম, অনেক পিচ্চি ছিলাম, মানে ওইটাই। ক্যানগারু ছিলাম। ওইটাই আমার বিয়ের পরে। চাউল পুরান হলে ভাতে পারে আর বউ দেখতে পুরান হলে হবে। ওজন। এটা আমার সবচেয়ে ভিউওয়ালা ভিডিও। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি তো সবসময় এক্সপ্রেশন দিই, আমি তো ডায়লগ দিই না। এক্সপ্রেশন কই? ওই যে আমি যে যেমন আমি ওই যে দিয়ে দিছি। তোমার বিয়ে করে আমার কি উপকার হয়েছে? আচ্ছা জান, আমাকে বিয়ে করে তোমার কি উপকার হয়েছে? তোমার বিয়ে করার পরে আমার যা উপকার হয়েছে, হ্যাঁ সেটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এরকম উপকার হয়েছে যে আমি এই দুনিয়াতে যত রকমের পাপ করছিলাম সব পাপের শাস্তি এই দুনিয়াতেই পাই যাচ্ছি। এই উপকার হয়েছে। কাট। ফেসবুক। ভাবির কোনটা? ফেসবুক। ক্যামেরার বাইরে না ক্যামেরার সামনে? ক্যামেরার কোনটা বেশি সামনে। choice করেন, পছন্দ করেন? ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে। নিজে কাজ করতে গিয়ে সবচেয়ে ফ্রেন্ড মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে ফ্রেন্ডলি কার সাথে সম্পর্ক হয়েছে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ভালো জানেন? বিকেল লিটন। আপনি? জীবন মাহমুদ। এটা কি ওনাকে খুশি করার না না, নাকি খুশি করার জন্য আসলেই? ওনার সাথে বেশি আমার, যেমন ওনার বিকেলে আরো অনেকেই আছে, তাদের সাথে আমার একটু কমই কথাবার্তা হয়েছে আর কি, কমিয়ে হয়েছে। ওনার সাথে বেশি। রাত জেগে কাজ করা নাকি ভোরে ঘুম থেকে উঠে কাজ করা? রাত জেগে কাজ করা। রাত জেগে কাজ করা ভালো লাগে। প্রয়োজনই। হ্যাঁ হ্যাঁ। আর সকালে উঠতে সেটা আসলে সকালে উঠে কাজ করা মানে ঘুমের চোখে কাজ হয় না, আর রাতে নিরিবিলি কাজটা ভালো হয় আর কি। যে কোনো কাজই রাইতে ভালো হয়। তাড়াতাড়ি ঘুমাইলে তো তাড়াতাড়ি উঠাও যায়। হ্যাঁ তাড়াতাড়ি ওঠা যায়, কিন্তু তাড়াতাড়ি উঠলে কি হবে, আমরা যে কাজ করি আমাদের প্রফেশন হচ্ছে কি নিরিবিলিতে কাজ করতে হবে, এডিটিং থেকে শুরু করে। যেহেতু আপনি সাংবাদিকতা করেন, আপনিও জানেন যে ভিডিও এডিটিং করতে গেলে একদম নিরিবিলি থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা রাত জেগে কাজ করতে বেশি পছন্দ করি। রেস্টুরেন্ট নাকি ফাঁক? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। ফুচকা নাকি চটপটি? আমার কোনোটা না। ফুচকা, ওনার চটপটি অবশ্যই। আমি অবশ্য চটপটি খাই, কিন্তু আমার পছন্দের না। এটা থেকে একটু কি কয় একটু দূরে থাকবেন, কারণ বর্তমানে ফুচকার ভিতরে অনেক রকমের জীবাণু পাওয়া যায়। এটার কারণ হচ্ছে গিয়ে, যদি কারণ বলি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনের সময় সময় ধারাবাহিকতা চেঞ্জ হয়। এক একজন এক একটা দিকে শিফট হয়। তো হালকা ওয়ার্স যখন আনম্যারিড ছিল তখন আমাদের সাথে ছিল, হৃদয়ের কথা যদি বলি আমাদের সাথে ছিল, কিন্তু পরবর্তীতে বিয়ে শাদী করার পর ওর নিজের একটা পরিবার হয়ে গেছে, নিজের একটা দুনিয়া হয়ে গেছে, তাই নিজের দুনিয়াটা নিজের মতো করে গুছায় এনেছে, যার কারণে এখন ওর মতো আমাদের মতো আমরা। আমার সাথে আরও অনেকেই ছিল, বিকে লিটন ছিল, তারপরে এসপি সোহেল, চিঙ্কু মাস্টার নামে অনেকে চেনে ছিল, দুর্জয় রাসেল ছিল। তো ওরা সবাই আমার সাথে ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত ওরা এস্টাবলিশড না হয়েছে। যখন এস্টাবলিশড হয়ে গেছে, যে তার মতো করে সেটেল হয়ে এনেছে, এতে আমি নিজেও খুশি। একটা প্রশ্ন যেটা আসলে প্রথমে করার উচিত ছিল, আমি আসলে ভুলে গেছি। সেই প্রশ্নটা হচ্ছে, হুট করে আসলে ঢাকার মতো একটা জায়গা থেকে, রাজধানী থেকে লাকসাম, এমনকি আপনি এখানে সেটেল হতে চাচ্ছেন এবং লাকসামের জন্য কিছু করতে চাচ্ছেন, এই সিদ্ধান্ত আসলে? এটা খুবই মজার একটা প্রশ্ন করছেন। এটা আসলে শুরুতে করলে ভালো হতো। সেটা হচ্ছে অনেকের ভিতরে এই প্রশ্নটা কাজ করে যে আসলে জীবন ভাই ঢাকার মতো একটা জায়গা রেখে গ্রামে কেন চলে আসছে, কারণটা কি? সবচাইতে বড় কারণ হচ্ছে কি, আমি ঢাকায় অনেকটা সময় পার করছি। বর্তমানে ঢাকার অবস্থা হচ্ছে আন্দোলন, মারামারি, গ্যাঞ্জাম আর মাদকের ছড়াছড়ি। সরকার যদিও অনেকটা চেষ্টা করতেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমার কাছে এই আবহাওয়াটা পছন্দের না, ভালো লাগে নাই। আর যার কারণে ভাবতেছিলাম যে না, ঠিক আছে তাহলে বাকি সময়টা গ্রামেই পার করি। আর আমাদের কুমিল্লা অতটা ঢাকার চাইতে পিছনেও না, অনেকটাই উন্নত। বলা চলে যে এখানে থাকা, ঢাকা থাকা অতটা ইয়া করে না। আমার ঢাকাতে বাড়ি আছে, সেখানে পরিবার থাকে, বাবা মা থাকে, কিন্তু আমি আসলে চাচ্ছি যে আমার বাকি জীবনটা কুমিল্লাতে পার করতে। কারণ এখানে আমার অনেক লোকজন আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক চাচাতো ভাই আছে। তো আমি চাই তাদের মধ্যেই বাকি জীবনটা পার করতে। আমি বলি এখন, হ্যাঁ তুমি চুপ থাকো, আমি বলি। আচ্ছা ঠিক আছে। কারণ আমাদের ঢাকা থেকে মানে প্রথমত আমরা মানে আবহাওয়াটা, মানে ঢাকা কেন ভালো লাগে না, কারণ প্রথমত আমরা ঢাকায় যাওয়ার পর আমরা কোথায় জেনে গেছি, সাজে খাগড়াছড়িতে গেছিলাম। ওইখান থেকে আমাদের গ্রামে সেটেল হওয়ার খুবই ইচ্ছা, কারণ আমরা ওইখানে 2 মাস ছিলাম, প্রায় 2 না 2.5 মাস ছিলাম। তো দেখলাম গ্রাম আসলে খুবই সুন্দর, প্রাকৃতিক, এত ভালো লাগে। তো এরপর থেকে আমরা ঢাকায় গেছিলাম। ঢাকায় যাওয়ার পর সর্বোচ্চ সাজেক থেকে ঢাকায় গেছি, ঢাকায় সর্বোচ্চ 10 মিনিট ছিলাম। যেমন ধুলাবালি, অক্সিজেন, আমার মানে শ্বাস প্রবলেম, মানে 2.5 মাস আমি পুরো গাছের পাতার সাথে মিশে গেছিলাম, রক্তের সাথে পুরো মিশে গেছিলাম। যার কারণে বললাম যে জীবন দেখো এখন ঢাকায় আমার ইচ্ছা করতেছে না, চলো গ্রামে কোথাও যাই। তো গ্রামে কোথায় থাকবো, কেন তোমার গ্রাম আছে না কুমিল্লা, ওখানে সেটেল হই। তো আমার সাজেক থেকে ইচ্ছা যে আমি গ্রামেই থাকবো, ওইখান থেকে আমাদের আবহাওয়াটা এখানে চেঞ্জ করে ফেলাইছে। বিবাহ হওয়ার ক্ষেত্রে আসলে নোয়াখালী বা কুমিল্লা যেটা একটা পাটাপাটি চলতেছে, আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি বলতে চান, তাহলে আসলে সেই যোগ্যতাটা কার বেশি আছে?
আমি আমার দেশ কুমিল্লা বলে যে বলবো যে কুমিল্লা বিভাগ হওয়া উচিত সেটা না, আসলে কুমিল্লার যোগ্যতা আছে তাই বিভাগ হওয়া উচিত, কারণ কুমিল্লা থেকে ঢাকা খুবই কাছে, আর এখান থেকে নোয়াখালী যেতে হয়। নোয়াখালী এখান থেকে দূরত্ব অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এটা বিভাগ হওয়া উচিত। আর এখন আশা করি যে সরকারের কুমিল্লা নিয়ে কোনো রকম কোইন্সিডেন্স বা কোনো ইয়া থাকার কথা না, কারণ একটা সময় আমাদের আগে যে সরকার ছিল তার হয়তো কুমিল্লা নিয়ে অনেক ঝামেলা ছিল, সে কুমিল্লার বিভাগ দেওয়া নিয়ে অনেক দ্বন্দ্বও চলছে। এখন আশা করি সরকারের কোনো সমস্যা নাই, তো সেক্ষেত্রে আমাদের কুমিল্লার বিভাগ দেওয়া উচিত। আর কুমিল্লার যে কুমিল্লার ছেলে দেখে বলবো যে কুমিল্লার বিভাগ দেওয়া উচিত, এর জন্য না, কুমিল্লা আসলেই যোগ্য বিভাগের জন্য। আপনি তো ঢাকার, আপনার সাথে আসলে বলতে গেলে কুমিল্লার ওই রকম রিলেশন নাই বা নোয়াখালীরও নেই বলতে আমি গেলে। কুমিল্লায় প্রথমবার। আপনি আসলে কোনটাকে চাচ্ছেন বিভাগ হিসেবে? আমি মানে বিভাগ হিসাবে নয়, আপনার কুমিল্লা। জানাশোনার ক্ষেত্রে আসলে কোনটা এগিয়ে আছে প্রত্যেকটা সেক্টরে? আমি তো সেক্টরে জানাশোনা কুমিল্লাতে এগিয়ে আছে, কারণ আমার কুমিল্লা আসলে খুব ভালো লাগে। বেশিরভাগ ছেলেরা খুব কিউট হয় কুমিল্লা। ওরে ছেলেরা কিউট দেখে বিভাগ দেবে? না, এমনিতে তোমার ইয়া কেমন লাগে কুমিল্লার না, চারদিকের ফ্যাসিলিটি? একদম মানে ঢাকার মতনই আর কি, সবকিছুই পাওয়া যায় এখানে, খুব স্মার্ট নিয়ে জেনারেশন পাওয়া যায়। সেই ক্ষেত্রে বিভাগ কুমিল্লাই হওয়া উচিত, আর আমি আশা করি কুমিল্লাই বিভাগ হবে। কুমিল্লাই বিভাগ হবে, যেটা আমি আছি। সর্বশেষ আসলে আপনাদের অনেক টাইম নষ্ট করছি, সর্বশেষ হচ্ছে ভাইয়ের কোন অভ্যাসটা আপনার কাছে খুব খারাপ লাগে? বলবো, বলো, সমস্যা নেই। ও আমাকে যখন রাগ করে আমার সাথে যখন কথা বলে না, তখন এই অভ্যাসটা খুব খারাপ লাগে। ভাবির কোন বিষয়টা? খারাপ লাগার বিষয় হচ্ছে গিয়ে কথা বোঝে না, এটাই সবচাইতে বেশি বিরক্ত লাগে। এর সবচাইতে বেশি বিরক্ত লাগার বিষয় হচ্ছে এরকম, এর একটা বিষয় বুঝাইতে গেলে আমার অনেক সময় নষ্ট করতে হয়, অনেক কিছু সহজে কয়ে বোঝানো যায় না। সহজে বোঝে না, মানে শর্টকাট বোঝে না, স্মার্ট নলেজ থাকে একটা, এটা নাই এখনো বাচ্চা ক্যাটাগরি। রাগ করলে সবার আগে কে কথা বলে নিজ থেকে? উনি আমি কথা বলি, কারণ মেয়ে মানুষ তো বোঝেনি, এরা আসলে সহজে আগাইছে না, আমাদের আগাইতে হয়, আমরা ছেলেরা তো। আমরা আবার কেউ রাগ করলে ঝগড়া করলে কেউ যে হাউ 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 করছে চিলে ঝগড়া করি না, চুপচাপ ঝগড়া করি, কেউ বুঝতেও পারে আসলে দেখতে পারে না। আমার স্বামী সাথে কথা স্ত্রীর বলে ভিতরে না। ঝগড়া বিবাদ অনেক কিছু হয়, এটা হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা এই আবহমান কাল থেকে হইতে হইতে আসছে। কিন্তু এর ভিতরে একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি দুইজনের ভিতরে একটা কম্পিটিশন থাকে যে ঝগড়া আমি জিতবো, তাহলে ওই সংসার আসলে কখনোই সুখের হয় না। আমাদের মধ্যে ঝগড়া হয়ই না বলা চলে, আজকে কত 5 থেকে 6 বছরের সংসার জীবন চলতেছে, আমাদের মধ্যে 5-6 বছরের ভিতরে 5-6 বারও ঝগড়া হয় না। রান্না তো প্রতিনিয়ত হয় না মাঝে মধ্যে। আমি রান্না তো করি না। কখনো আমি করি, আমি রান্না আমার করতে না, হয়। আসলে কি আমাদের রান্না করা লাগে না, কারণ বেশিরভাগ বাইরে খাওয়া হয়, কারণ আমরা বেশিরভাগই বাইরে থাকি, একটু ঘোরাফেরা করি, একটু ভিডিও বানাই, বেশিরভাগই ঘরে একটু কম খিচুড়ি খাওয়া ভালো হয়। পাকাইতে পারে, বাকি সব আমার রান্না করতে আমি হয়। মাঝে মাঝে রান্না করি, এমন না যে মাঝে মাঝে রান্না করি না, একটু বেশিরভাগ খিচুড়ি রান্না করি আর পাঙ্গাস মাছ। জীবনে ওনাকে পরামর্শ দেবো, শোনা অনেক হয়েছে, এবার বাসায় থাকো, এখন আমি একাই করি, কোনো সমস্যা নাই। আর একা করার ভিতরে হয়তো কোনো আমার পরামর্শ আছে এখন, এখন আছে আমার পরামর্শ আছে, আমি চাই যে আমাকে নিয়ে সারা জীবন যেন কন্টেন্টে সবসময় ওর সাথে আমি জুটি হিসেবে থাকি, যদি অন্য কোনো নায়িকা বা কোনো বান্ধবী যে না আসুক। ইনকেস বলতে দেখা গেল আমি একটু বলে দেই, তাহলে ওনার বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, আমার নাটক বা আমার গল্পের চরিত্রের ক্ষেত্রে যে কোনো মেয়ে কাজ করবে, এটা নিয়ে ওনার আসলে কোনো হ্যাঁ, সমস্যা এটা নেই। কোনো সমস্যা নাই, এটা জাস্ট মজাই করলাম কাজ অবশ্যই। করতে করতে আপনার সাথে যেভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে বিয়ে পড়ছে, সেভাবে কাজ করতে করতে যদি অন্য কোনো ঘটনা ঘটে যায়, ওই যে আরেকজন ওই যে মামলা টামলা দেয় যে, ওইরকম অবস্থা হবে। না, সেরকম হওয়ার অপশন নাই, কারণ আমি আসলে এক নারীতে আসক্ত। এটা হবে না কখনো। আর হ্যাঁ, কাজের ক্ষেত্রে বলতে কি, আমাকে বিয়ে করার পরও অনেক মেয়েদের সাথে কাজ করছে, এমনকি আমাদের কাজ করা উচিত, কারণ কোন নায়িকা কোথাও এক নায়িকা নিয়ে সবসময় কাজ করা যায় না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কালেকশনের থাকে না। তো অনেকেই কাজ করছে, অনেক মেয়ে কাজ করছে, বৃষ্টি আপু অনেকেই কাজ করছে, তোমার দোস্ত অনেকেই কাজ করছে, নিশাত আপু সবাই কাজ করছে, আমাকে বিয়ের পর এমন না যে কাজ করে নাই, ভবিষ্যতেও কাজ করবে, আমাদের সাথেই কাজ করবে। হিরো আলম আর্টিস্ট হিসেবে কেমন? আর্টিস্ট হিসেবে একদমই ভালো না, মানে আর্টিস্ট হিসেবে একদমই ভালো না, ডায়লগ দিতে পারে না, পাশাপাশি আর্টিস্ট হিসেবে সে আসলে আর্টিস্ট না, মানুষ হিসেবে ভালো। সেম ডায়লগ, ওনার সাথে এমন না যে মিষ্টি, টুকটাক মিষ্টি, উনি ব্যক্তিগত মানুষ, পার্সন খুবই ভালো, কিন্তু ওনার সাথে এই কন্টেন্টটা যায় না, আসলে মিডিয়াতে আসলে তুমি যায় না ওনার সাথে শুধু কন্ট্রোভার্সিটি যায়, কন্টেন্ট যায় না। আর এইসব উনি মিডিয়ার ক্ষেত্রেই না, উনি থাকুক না, ঘরে বসে থাকুক, উনি কাজ কাম করুক, উনি কেন হ্যাঁ উনি যে জীবন মাহমুদ আসলে তরুণ যারা নতুন প্রজন্ম আসতে চায় এই লাইনে, ওনাদেরকে স্ট্রিট না করে দিয়েছে যে আসবেন না। আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে?
আসলে না আসাটাই বেটার। অনেক কথা শুনতে হয়, যেমন আমিও আমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছি, লাস্টে আমি আর পাইনি, কারণ লাস্টে আমার সাথে অনেক কিছু হয়েছে, যার কারণে আমিও চাই মেয়েরাও খুব সহজে আসতে পারে, ওদের কোনো কষ্ট করা লাগে না, মেয়েরা খুব সহজে আসতে পারে, চাইলেই আসতে পারে। হ্যাঁ, মেয়েদের জন্য খুব সহজ। হারি আপ করতে থাকো, না করতেই হবে। যদি এই রাস্তায় জার্নি হয়েই যায়, 2-1 বছর পার করেই ফেলাইছে, তাহলে হাল ছাড়ার কোনো প্রয়োজন নাই, কারণ হাল ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে। একটা বিষয় হচ্ছে গিয়ে ধৈর্য ধরতে হবে, এখানে সবচাইতে বড় কথা। কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসবেন তাদের আসলে পায়ে হাত দিয়ে কব ভাই, চেষ্টাটা সবার আগে চালায় যাবেন, কারণ ধৈর্য এমন একটা জিনিস, এই রাস্তায় আপনি ধৈর্য না ধরতে পারলে কিছু হবে না। ধৈর্যের সারা গায়ে অনেক কাটা, কিন্তু স্বাদ অনেক মিষ্টি। অনেক কথা হয়েছে, আড্ডা হয়েছে, দুজনকে পেয়ে বিশেষ করে আমাদের লাকসামবাসী অনেক আনন্দিত, খুশি। আশা করি পুরো দেশের মানুষ আপনাদের ব্যাপারে জানতে পেরেছে। আপনাদেরকে নিয়ে অনেক কোশ্চেন ছিল, অনেক প্রশ্ন ছিল, সেটাও অনেকের কাছে একদম সহজ হয়ে গেছে। আগামীতে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আমাদের জন্য আপনাদের আপনাদের জন্য শুভকামনা থাকবে, যেন আমাদের এই নিউজ ফ্যাক্ট লাইন বিডি এটা যেন অনেক বড় হয়। আশা করি, যেহেতু আমাদের এলাকার, আমি এটার জন্য যথেষ্ট চেষ্টা করব যেন এটাকে গ্রো করানো যায়, এস্টাবলিশড হয়, এটা একটা বড় চ্যানেল হয়ে দাঁড়ায় আর সত্য তুলে ধরতে পারে। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু হলুদ সাংবাদিক হওয়া যাবে না। হলুদ সাংবাদিক কি? ওই আমি জানি। আস্তে আস্তে আপনার সাথে কথা হয়েছিল যে লাকসামে আপনি টিম করবেন বা লাকসামের কিছু ব্যক্তিকে প্রায়োরিটি দিবেন, সেটা আসলে কি খুব আর্লি হবে নাকি? হ্যাঁ, খুব আর্লি আসলে লাকসাম কেন্দ্রিক কিছু প্রতিভাবান ছেলেদেরকে নিয়ে আমি কাজ করব। ইতিমধ্যে আমার সাথে আসলে ওই দেশি আটলান্টিক, যদিও এটা গরিবের আটলান্টিক ছিল, পরবর্তীতে আমি দেশি আটলান্টিক নামকরণ করছি। ইভেন্ট আমাদের আবদুল্লাহ ভাই আছে, আরও অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে আসলে পরিকল্পনা আছে, প্ল্যান আছে। যোগ্য কিছু মানুষরে আমি আসলে আবার দক্ষ করে তোলার চেষ্টা করব, সুযোগ দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি আসি। ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। ফ্যাক্ট লাইন বরিশালের ভাষায় ডায়লগ দিয়ে। হ্যাঁ, বরিশালের ভাষায় শেষ পর্যন্ত একটা ডায়লগ যদি দেই, পানির এক একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। পানি যখন আকাশ থেকে পড়ে তখন সেটা ম্যাগ হয়ে যায়, যখন চোখ থেকে পড়ে তখন সেটা দুঃখ হয়ে যায়, আর যখন নিচ থেকে পড়ে তখন খানদান বড় হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।